তাহলে বলছে যে যদি আপনারা এই বাঁধের এটা কেটে না দেন তাহলে কিন্তু সমস্ত গায়ের যা জল যা কিছু আছে সেটা কিন্তু হেজে নষ্ট হয়ে যাবে। তোমারও আজ তাই পেলো, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি, চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। হ্যালো 8-এর স্যামসরা, তোমাদের সাথে আমাদের জার্নি সবে শুরু। হ্যাঁ, হয়তো প্রথম দিনে একটু ইন্ট্রোডাকশন সবার সাথে হয়েছে, আমি ছিলাম না সেখানে, কিন্তু যাই হোক না কেন তোমরা হয়তো জেনেই গেছো যে আমি তোমাদের স্নেহা ম্যাম, যে তোমাদেরকে বাংলা আর তার সাথে সাথে ইতিহাস পড়াবো। তো আজকে আমরা আপাতত বাংলার একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। একটা নয়, আসলে দুটো চ্যাপ্টার, দুটো ছোট ছোট জিনিস। একটা আছে দাঁড়াও বলে একটা কবিতা আছে, তোমাদের নিশ্চয়ই তোমরা পড়েছো অলরেডি, ছোট্ট এইটুকু একটা কবিতা। আর তার সাথে সাথে পল্লী সমাজ নামক একটি গল্প, যেটা শরৎচন্দ্রের লেখা, তাই তো? তাহলে আমরা এই দুটো কবিতা এবং গল্প আজকে একটু পড়ি, আলোচনা করি, তার সাথে সাথে কিছু কোয়েশ্চেন অ্যান্সারও অবশ্যই প্র্যাকটিস করব। চলো দেখা যাক যে আমরা আজকের ক্লাসে কি কি নিয়ে এসেছি। প্রথমত দাঁড়াও কবিতা করব, তার সাথে তার প্রশ্ন উত্তর করব, ঠিক? তারপরে পল্লী সমাজ পড়ব, পল্লী সমাজেরও প্রশ্ন উত্তর করব। ঠিক আছে, চলো তাহলে আমরা এক একটা টপিকে এগোতে থাকি। প্রথম কবিতা দাঁড়াও। দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এটার একটা উৎস, মানে এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটার সম্বন্ধে এক লাইন লেখা আছে। কি লেখা আছে? মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে কবিতাটি গৃহীত। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয় যে দাঁড়াও কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে বলতে পারবে তোমরা যে মানুষ বড় কাঁদছে এখান থেকে নেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থটি আগস্ট 1978 সালে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। এখানে দেখো পাশে একটা কেমন বিকট কিম্ভূত কিমাকার ছবি দেওয়া আছে না? কিন্তু এই যে অদ্ভুত যে ছবিটা, এটা হচ্ছে এই কাব্যগ্রন্থের যে মূল বইটা আর কি, যে কাব্যগ্রন্থটা গ্রন্থ হিসেবে যেটা পাওয়া যায়, যে বইটা, সেই বইয়ের ফ্রন্ট পেজের ছবি। এখানে লেখা আছে দেখো, মানুষ বড় কাঁদছে শক্তি চট্টোপাধ্যায়। হয়তো লেখাটা একটু আবছা, কারণ খুব পুরনো একটা জিনিস, তার ছবি খুব কষ্টে পাওয়া গিয়েছে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই কাব্যগ্রন্থটা থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ তাহলে একটু বলি যে কাব্যগ্রন্থ কি, তোমরা কি জানো কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ হচ্ছে অনেকগুলো কবিতার একটা সংকলন, যার মধ্যে অনেক কবিতা থাকে, অনেক কবিতার সংকলন, তাই না? তাহলে এর মধ্যে অনেকগুলো কবিতা আছে, আর সেই অনেকগুলো কবিতার মধ্যে একটা কবিতা হচ্ছে দাঁড়াও। আচ্ছা, দাঁড়াও বলতে তোমরা কি বোঝো? এই একটু দাঁড়াও তো, আসছি। যখন আমি বলি, তোমাদেরকেই হয়তো বললাম যে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তার মানে কি তোমরা বসে বসে আমার ভিডিও দেখছো, দেখতে দেখতে উঠে দাঁড়িয়ে পড়বে? এটা কি? না তো। তাহলে ম্যাম কেন বললো যে একটু দাঁড়াও আমি আসছি? তার মানে একটু থামো, একটু থেমে যাও, একটু অপেক্ষা করো, তাই তো? তাহলে এই যে থামা কিংবা অপেক্ষা করা, সেটাই কিন্তু বলা হয়েছে এই কবিতাতে, থামা অথবা অপেক্ষা করা। ঠিক, এটুকু গেল কবিতার বাহ্যিক ব্যাপার, যে প্রথমত দাঁড়াও কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, কবে কোথায় প্রকাশিত হয়েছে। দুটো কোয়েশ্চেন আমরা এখান থেকেই পেয়ে গেলাম, এই দু লাইনের মধ্যে দুটো প্রশ্ন পেয়ে গেছি। আর তার সাথে সাথে কাব্যগ্রন্থ বলতে কি বুঝি আমরা, আর এখানে দাঁড়াও কবিতাতে দাঁড়াও বলতে কি বোঝানো হয়েছে, উঠে দাঁড়িয়ে পড়ো নাকি কিছুক্ষণ থেমে অপেক্ষা করে যাও, এরকম অপেক্ষা করা, থামা, সেই হিসেবে বলা হয়েছে। বেশ, এবার আমরা পড়ব কবি পরিচিতি। যে কবি লিখেছেন সেই কবির সম্বন্ধে দু এক কথা না জানলে কি হবে, তার নিয়ে তো কিছু জানতে হবে। শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন। শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933, মৃত্যু 1995। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। জন্ম দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে। এটাও অনেক সময় প্রশ্ন আসে যে কবির জন্ম কোথায়, তখন তোমাদেরকে কি বলতে হবে? দক্ষিণ 24 পরগনা জেলার বহরু গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। ইয়ে, আমার কলেজ। তোমাদের এই যে স্নেহা ম্যামও কিন্তু এই কলেজে পড়াশোনা করেছে। মানে আমিও
প্রেসিডেন্সিরই ছাত্রী ছিলাম, তো ইনি ছিলেন আমার মোস্ট 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 সিনিয়র। তো বেশ ভালো লাগে এরকম যখন কবি সাহিত্যিকদের আমরা জীবনী পড়ি, আর জীবনী পড়তে পড়তে যখন দেখি যে প্রেসিডেন্সি থেকে পড়েছেন, তখন খুব গর্ব অনুভব হয় যে না, আমরা তাদের নখেরও যোগ্য নয় হয়তো, কিন্তু ওই ইউনিভার্সিটিতে আমরাও পড়েছি বা ওই কলেজে আমরাও পড়েছি, তো হয়তো তাদের ওই পায়ের মাটি আমরাও স্পর্শ করেছি, এরকম একটা অনুভব হয়। সেই জন্য বললাম, আর কিছু না। তো চলো, আর কি বলা হচ্ছে, তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ। প্রথম কাব্যগ্রন্থ কি? হে প্রেম হে নৈঃশব্দ। এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাহলে তার প্রথম কাব্যগ্রন্থটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ, পুরোটা, কিন্তু শুধু হে প্রেম না, হে প্রেম হে নৈঃশব্দ। ওকে, বেশ। এরপরে যেটা, যে ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এইরকম একটা দুটো অন্তত কাব্যগ্রন্থের নাম আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখবো? লেখকের দু একটা কাব্যগ্রন্থের নাম। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন, বুঝলে? তাহলে তার বিখ্যাত আবার দুটো উপন্যাস আছে, একটা হচ্ছে কুয়োতলা, একটা অবনী বাড়ি আছো। তার লেখা দুটি বিখ্যাত উপন্যাস। ঠিক, ওকে। আমরা তাহলে কবির সম্বন্ধে বেশ কিছুটা জানতে পারলাম, যে কবি কেমন ধরনের লেখা লেখেন, বা তার কিছু কাব্যগ্রন্থ, কিছু উপন্যাস ইত্যাদির নাম। তিনি আবার পুরস্কারও পেয়েছেন, তার মানে তার সাহিত্য সৃষ্টির একটা যথেষ্ট ভালো একটা দিক আছে, যে তিনি পুরস্কার প্রাপ্তি, মানে তার পুরস্কার প্রাপ্তি হয়েছে। ঠিক, বেশ। তাহলে এবার আমরা যাব মূল কবিতাতে, যে মূল কবিতার মধ্যে আমাদের কি আছে তাহলে একটু দেখি তো। যদি বলি, এই যে প্রথমেই আমি বলে দিয়েছি যে দাঁড়াও, মানে দাঁড়াও বলতে কারোর জন্য অপেক্ষা করো, কারো পাশে দাঁড়াও। যদি আমি বলি যে কারো পাশে দাঁড়াও, তাহলে কি হয়? কাউকে সহায়তা করা, তাই তো? তাহলে তিনি প্রথমেই বলছেন মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই পাশে দাঁড়াও মানেও কি অপেক্ষা করা? যে দাঁড়াও মানে আমি ওখানে বলেছিলাম না তো। তাহলে পাশে দাঁড়াও মানে হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাই তো? সহযোগিতার হাত বাড়ানো, ঠিক। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কি বললেন তাহলে কবি? প্রথমত তিনি এটা বলতে চাইছেন যে মানুষ খুব একা। এবার মানুষ কেন একা হলো সেটাও তো আমাদেরকে একটু বুঝতে হবে। মানুষ একা হয়ে যাচ্ছে কেন? কারণ কবি যখন এগুলো লিখছেন, তখন চারপাশের পরিবেশ পরিস্থিতি এমনই যে কবি ভাবতে, কবি দেখতে বাধ্য হচ্ছেন যে যেখানে হিংসা, হানাহানি, মারামারি, কারোর প্রতি মানে বিদ্বেষ, ঘৃণা, এই রকমের দেশ ছেয়ে গেছে, সেখানে মানুষ তো বড় একাই। কিছু মানুষ নিঃসঙ্গ, অসহায়, ভয়ার্ত। তাহলে সেই নিঃসঙ্গ, অসহায়, ক্ষুধার্ত, ভয়ার্থ সবই বলতে পারি, ক্ষুধার্ত, ভয়ার্থ মানুষের পাশে দাঁড়াও। ক্ষুধার্ত ভয়ার্ত মানুষের পাশে দাঁড়াও মানে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দাও। মানুষ যখন নিঃসঙ্গ, একলা হয়ে যায়, আস্তে আস্তে কি হয়? এই নিঃসঙ্গতা তাকে কুড়ে কুড়ে খেতে থাকে, একটা দগ্ধতা, মানে মনে মনে দগ্ধ হতে থাকে মানুষ। তখন কি হয়? আস্তে আস্তে কিন্তু মানুষ মানে মৃত্যুর পথগামী হয়ে যায়। তার ওই নিঃসঙ্গতা, একলা ভাবটা যেন তাকে কুড়ে কুড়ে খায়, সে একলা হয়ে যায়। তাহলে কিছু কিছু মানুষকে তিনি কি বলছেন? তুমি মানুষ হয়ে। এই মানুষ মানে কি? তাহলে আমরা কি মানুষ নয় ম্যাম? কবি কাকে বলছেন তাহলে? আমাদেরকেই তো বলছেন, আমরা তো মানুষ। এখানে এই মানুষ বলতে
আমরা যাদেরকে বলি না যে তুমি মানুষের মতো মানুষ হও, আচ্ছা তুমি তো মানুষ হয়েই জন্মেছো বাবা, তুমি একটা মানুষের সন্তান হয়ে জন্মেছো মানে তুমি তো একটা মানুষই, তুমি তো বন মানুষ নও, তুমি তো কোনো পশু নও, তুমি তো মানুষ। কিন্তু তাও আমরা তোমাদেরকে যখন আশীর্বাদ করি কি বলি, যে বাবা মানুষের মতো মানুষ হও, অর্থাৎ মান আর হুঁশ যাদের আছে, মান ও হুঁশ যাদের আছে, মানবিকতা যাদের আছে, ঠিক সেই রকম মানুষ হতে হবে। শুধু ওই মানুষের সন্তান রূপে আমরা জন্মেছি বলে আমি মানুষ, সেই হিসেবে আমি তো মানুষই হলাম ম্যাম, সেটা বললে হবে না। কি হতে হবে, নিজেকে মানুষের মতো মানুষ হতে হবে, অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ঠিক। আচ্ছা ভেবে দেখো তো, এই জিনিসটা কি শুধু আমরা বলছি? এই জিনিসটা আমরা বহু দিন ধরেই তো পড়ে আসছি, জেনে আসছি যে আমাদের যারা আগেকার, যাদেরকে আমরা এখন কি বলবো পূজার আসনে রাখি, এই রকম যে সমস্ত মানুষ, যেমন যদি বলি বিবেকানন্দের কথা, যদি বলি রামমোহনের কথা, যে কোনো একটা মানুষকে তুমি তুলে নাও, যাদেরকে আমরা মানে দেবতা স্বরূপ একটা আসনে রাখি, সেরকম মানুষগুলো তারা কি মানুষের পাশে দাঁড়ায়নি? যে কোনো না যে কোনো ভাবে তো তারা ওই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যদি বলি নজরুলের কথা, নজরুলও করেছেন। তাহলে সেই রকমই কিন্তু আমাদের শক্তি চট্টোপাধ্যায়ও বলছেন যে মানুষ বড় কাঁদছে, মানুষ খুব কাঁদছে, সে একলা হয়ে গেছে। তুমি মানুষ হয়ে, তুমি ওই মান এবং হুঁশ সম্বন্ধীয় যে মানুষ, সেই মানুষ হয়ে তুমি তার পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, ফাঁদ পাচ্ছে মানে একটা মানুষ অন্য মানুষকে গর্তে ফেলার চেষ্টা করছে, একটা ফাঁদে জালের মধ্যে ফেলছে, মানে ছলনা, ছলনা করছে, ঠগ, এইরকম মানুষের দেশ ছেয়ে গেছে। একটা মানুষ তো একটা মানুষের ক্ষতিই চায়। আমরা তো আমাদের কত দেখছি আশেপাশে পরিবেশে। তোমরা বেশি দূর যেতে হবে না, যদি বাড়িতে কোনো একটু বড় দাদা দিদি থেকে থাকে, বা ধরো এমন কেউ আছে যারা হয়তো একটু পড়াশোনা করে, ধরো তোমার গ্রামে বাড়ি, একটু পড়াশোনা করে বাইরে বেরিয়েছে, কিছু একটা চাকরি পেয়েছে, তখনই দেখতে পাবে তোমারই চারপাশের ঠিক পাড়া প্রতিবেশীরা নানা গঞ্জনা শুরু করে দিয়েছে। তাহলে তারা কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা করবে ওই ফাঁদে ফেলতে, কোনো না কোনোভাবে, মানে ওকে এমন একটা কথা বলতে বা কিছু খারাপ কিছু মন্তব্য করতে যে ওকে কেউ ভালো বলবেই না, যে আর কি ভালো জায়গায় পৌঁছেছে, তাকেই চেষ্টা করে যে আরো পিছনে ঠেলার, সামনে পুশ করার নয়, পিছন দিকে ঠেলার চেষ্টা করে। তো সেই রকম মানুষই মানুষের জন্য ফাঁদ পাতে, মানুষের ক্ষতি চায়, ইত্যাদি ইত্যাদি। তুমি পাখির মতো পাশে দাঁড়াও। পাখির মতো কেন বাবু? পাখির মতো কেন বলো তো? পাখি কি করে? পাখি যেমন ভাবে তার বাচ্চাদেরকে দেখবে এরকম ডানার মধ্যে আগলে রাখে না? পাখির যদি 3-4টে ছোট ছোট কুচি কুচি বাচ্চা হয়, তাহলে পাখি কি করে, তাদেরকে পুরো ঝড় বৃষ্টি হচ্ছে, ধরো এই সময়টা ধরে নাও, এই সময়ে বেশ কিছু কিছু দিন হচ্ছে সারাদিন রোদ, কিন্তু বিকেলের পর ঝোড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, পাখি কি করে, সে তার বাচ্চাদেরকে এরকম ভাবে আগলে রাখে, তাই তো? পাখি যেমন ডানার নিচে বাচ্চাদের আগলে রাখে, ঠিক সেই রকম ভাবেই তুমিও তাদের পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আবারও কবি সেম লাইন বলেছেন, সেম কথা বলেছেন, যে মানুষ খুব একলা হয়ে যাচ্ছে, তুমি তার পাশে গিয়ে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। তাকে, তোমাকে, তোমাকে বলতে সেই বিশেষ মানুষদের কথা বলা হয়েছে, কথা বলা হচ্ছে বা হয়েছে, যারা অপরের পাশে দাঁড়ায়, অপরের পাশে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গো, তাদের কথা বলা হচ্ছে। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। তোমার মতো করে কেন? মানে তোমার মতো বলতে এই যে তুমি
ধরো আমরা কি বলি বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে ভারতময়। তাহলে এই যে বীর সন্ন্যাসী বিবেক অর্থাৎ বিবেকানন্দের বাণী গোটা দেশ জুড়ে যে ছুটে বেরিয়েছে, অর্থাৎ তিনি তার যে মানে কার্যের দ্বারা, মানুষের সেবার দ্বারা, ভারতবর্ষের বিভিন্ন কথার দ্বারা তিনি যে গোটা বিশ্বে খ্যাতি খ্যাতি ছড়িয়ে পড়েছে তার, তাহলে সেই কথাগুলো যে যদি আমাদের মনে পড়ে, তাহলে আমাদের তো মনে হবে যে ওই মানুষটার মতো মানুষ আমাকে হতে হবে, আমাকেও তার মতো করে সকলের সহযোগিতা করতে হবে, অন্যের পাশে গিয়ে দাঁড়াতে হবে, মনে হবে তো? ঠিক যেন সেই রকমই যে তোমাকে মানে ওই রকম মানুষদেরকে তোমার মতো করে মানে তার নিজের ওই কর্মের মতো করে মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে আমাদের সন্ধেবেলা মনে পড়ছে, যখন একটু সাঁঝ সন্ধ্যা, যখন কোনো অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সন্ধ্যা মানে আমরা এটা বলি যে সন্ধেবেলা বলতে যখন একটু অন্ধকারাচ্ছন্ন সময়। আসলে মানুষের জীবনেও তো অন্ধকারাচ্ছন্নতা আসে, বলো তো? আমরা এই যে সকালের মতো, সকাল মানে একটা উজ্জ্বলতা, একটা আলো, একটা সৌন্দর্যের প্রতীক, সমিষ্ট কিছুর প্রতীক, মানে এই যে আহ, খুশি খুশি মন যেটাকে বলি, সেটা ধরো সকালের প্রতীক। আর যদি বলি সন্ধ্যা কিংবা বলি রাত্রি, তাহলে কি এই আলোকিত পর্যায়টা মানুষের জীবনে কি থাকছে? থাকছে না। আস্তে আস্তে সেটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আগে আসছে সন্ধ্যা, যখন একটু একটু অন্ধকার, মানে মনটা হয়তো একটু বিষাদগ্রস্ত, একটু হয়তো কারো কথা মনে পড়ছে, কারোর জন্য কষ্ট হচ্ছে, কিংবা নিজের হয়তো পরিবারের জন্য কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আমরা আমরা কিছু খেতে পাচ্ছি না, আমাদের কোনো কাজ নেই, আমাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই। আমরা এই যে ভাবতে ভাবতে আস্তে আস্তে অন্ধকার রাতের দিকে প্রবেশ করছি। ওই জন্যই একটু অন্ধকারাচ্ছন্ন সময়, আর রাত মানে সম্পূর্ণ অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার বা খারাপ সময়। তাহলে যখন মানুষ দেখবে, যখন মানুষ আনন্দে থাকে তখন কিন্তু কারো কথা মনে পড়ে না। যখন আমরা আনন্দে থাকি তখন মনে হয় এই যে আমরা ৩-৪ জনকে নিয়ে, আমার পরিবারের লোককে নিয়ে আনন্দে আছি, বেশ আছি, বিন্দাস সুন্দর। কিন্তু যদি বলা হয় যে আমি ধরো কোনো বিপদে পড়েছি, যে বিপদে আমার হয়তো খুব দূরের একটা বন্ধুকে দরকার, যে দূরের বন্ধু এই কারণে কারণ সে কোনো এক সময় আমার ক্লাসমেট ছিল কিংবা কোনো বন্ধু ছিল, আমার কলিগ ছিল, কিন্তু তার সাথে হয়তো আমার সেভাবে যোগাযোগ নেই। সে যে ইচ্ছাকৃতভাবে আমাকে ছেড়েছে তা নয়, আমিই হয়তো তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, যে হ্যাঁ আমার তোকে এখন দরকার নেই, আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এমন একটা সময় আসবে মানুষের জীবনে যখন সেই মানুষ অন্ধকারে পড়বে আর ওই মানুষটিকেই দরকার পড়বে। তাহলে সেই মানুষটি যদি মানুষের মতো মানুষ হয়, যে পাশে দাঁড়ানোর মতো মানুষ হয়, তাহলে তাকে মনে পড়বে, রাতের বেলা মনে পড়বে, অন্ধকারে মনে পড়বে, সন্ধ্যাবেলা মনে পড়বে, যে কোনো খারাপ সময়ে কিন্তু মনে পড়তে বাধ্য, তাই না? সেই জন্য বলছি মানুষ, আবারও বলছি, মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ যখন একলা হয়ে যাবে, সেই অন্ধকারাচ্ছন্ন রাতেতে, মন খারাপের রাতেতে মানুষের পাশে এসে তুমি দাঁড়াও, তুমি সেই রকম মানুষ হও। তুমি হও বিবেকানন্দ, তুমি হও নজরুল, তুমি হও রবীন্দ্রনাথ, তুমি হও আহ, অন্য কেউ, নেতাজি হও, মানে যেই হও না কেন, যে কোনো ভাবেই তুমি মানুষের পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। এই কথাটার আসলে যে একদম কোনো আক্ষরিক অর্থে বলা হয়েছে যে হ্যাঁ ভেসে ভেসে এসে দাঁড়াও কিংবা ভালোবেসে এসে দাঁড়াও, এই রকম অর্থে ঠিক বলা হয়নি, মানে একটা আবেগময়তা, একটা ছন্দময়তাকে বজায় রাখার জন্য এই কথাটা বলা হয়েছে। কিরকম? যে এসে দাঁড়াও, অর্থাৎ এটা এটা কি আহ্বান একটা, আবারও আহ্বান জানানো হচ্ছে যে এসে দাঁড়াও তার পাশে, ভেসে দাঁড়াও। ভেসে দাঁড়াও এই কারণে যে তুমি যেমন ভাবে একটা জলস্রোত ধীরে ধীরে বয়ে যায় কোনো না কোনো দিকে, সেরকমই তুমিও ওই ভেসে ভেসে যাওয়ার মতো এক একটা মানুষের সাহায্য করতে করতে এগিয়ে যাও, যেমন ভাবে একটা নদী বয়ে যায়, সেই রকমই যেন তুমিও। আচ্ছা, ভেসে দাঁড়াও তো আমি এখানে স্টার দিচ্ছি, এখানে লিখছি নদী যেমন ভাবে বয়ে
যেতে যেতে তার দুপাশের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। সেই রকম, তাই না? নদী থাকলে আমাদের চারপাশের, যদি কোথাও নদী থাকে তার চারপাশটা দেখবে, দুদিকটা দেখবে, দুই পাশটা, চারপাশ বলবো না কারণ চারদিক কি করে হবে, নদী তো বয়ে যাচ্ছে, তার দুই পাশটা বেশ সুজলাং সুফলাং হয়ে ওঠে, তাই না? তো সেই রকমই আর কি মানুষের পাশেও সেইভাবে দাঁড়াতে বলছে, আর ভালোবেসে দাঁড়াতে বলেছে, অবশ্যই ভালোবাসার মাধ্যমে দাঁড়াতে হবে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আবারও একই লাইন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হও, তুমি মানুষ হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে কবি এখানে বারবার আহ্বান করছেন, বারবার তিনি বারবার বলছেন, বলছেন কি, মানুষের মতো মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে আমাদের অপর মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাই তো? ধরো আমি একটা কথা বলি, এখানে কবি বলেননি কিন্তু আমি বলছি। ধরো তুমি এখন ক্লাস 8-এ পড়ছো, ঠিক আছে, তারপর 9-10 হবে, 11-12 হবে, তারপরে আরো হায়ার স্টাডিজ হবে, হয়ে তুমি ধরো একটা ডাক্তার হলে। তুমি ডাক্তার হলে, তুমি অফার পেলে যে আহ, চলে যেতে হবে তোমাকে আমেরিকায়, আমেরিকায় গিয়ে সেখানে একটা বিরাট হসপিটালে তুমি মানে জব পাচ্ছ, সেখানের অপরচুনিটিটা তুমি পাচ্ছ, তুমি মাস গেলে 1.5 লাখ 2 লাখ টাকা মাইনে পাবে, সেখানে তোমাকে যেতে বলা হচ্ছে। অবশ্যই তোমার মন চাইবে সেখানে যাওয়ার। অপরদিকে আর একটা দিক হয়তো তোমাকে দেখানো হচ্ছে যে তোমার মোটামুটি সচ্ছল জীবন, ঠিক আছে, এটা ভেবো না যে তুমি অত্যন্ত দরিদ্র, সেটা যদি না হয়, ধরো তুমি একটা মধ্যবিত্ত জীবন যাপন করছো, সচ্ছল, তুমি খেয়ে পরে ওই টাকায় আরামসে তোমার জীবন চলে যাবে হেসে খেলে। কিন্তু এবার তোমার কাছে একটা অপরচুনিটি এলো ওই আমেরিকা যাওয়ার, একটা ভালো জব অপরচুনিটি, আর একটা এলো হয়তো কোনো গ্রাম যেখানে হসপিটাল নেই, যেখানে মানুষ হয়তো মানে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, সেখানের মানুষের মহামারী দেখা দিচ্ছে, কোনো না কোনো খারাপ কিছু হচ্ছে, সেখানে তোমাকে যেতে বলা হলো। তাহলে কবির কথা অনুযায়ী, কবির আহ্বান অনুযায়ী আমাদেরকে বেছে নিতে হবে ওই গ্রামটা। আমরা নিজেদের স্বার্থের জন্য এদিকে যাব না, মানে আমেরিকার দিকে যাব না, যাব এই দিকে, অর্থাৎ সেই গ্রামের দিকে, যেদিকে আমার দরকার। আমি তো মানুষ, আমি তো এসেছি মানুষের জন্য। একটা কথা আছে যে ঈশ্বর নিজে আসেন না, পৃথিবীতে মানুষকেই পাঠান মানুষের জন্য, ঠিক তো? তাহলে মানুষকে যখন মানুষের জন্য পাঠিয়েছেন, সেই ঈশ্বরের সহযোগিতাতেই হয়তো তোমার মধ্যে সেই ট্যালেন্টটুকু আছে যে তুমি একটা ডাক্তার হিসেবে নিজেকে গণ্য করতে পেরেছো। সেই ডাক্তারিটা এবার তুমি কোথায় দেখাবে, মানুষের সেবার জন্য দেখাবে নাকি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দেখাবে, সেটা তোমার ওপর। ঠিক সেই রকম আহ্বানটাই কিন্তু এখানে কবি দেখালেন, কবি বললেন, ঠিক? এবার চলো দেখি আমরা কিছু কোয়েশ্চেন আনসার। সংক্ষিপ্ত উত্তর, মত শব্দ ব্যবহার করা হয় কখন? তোমার যুক্তির পক্ষে দুটো উদাহরণ দাও। মানুষের মতো মানুষ, এরকম যে আমরা বলছি, তাহলে এই মত শব্দটা কখন ব্যবহার করা হয়? দুটি ভিন্ন বা সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা বোঝাতে মত শব্দটি ব্যবহার করা হয়। এটি একটি তুলনাবাচক শব্দ, ঠিক? বঙ্কিমচন্দ্রের ভাষা রবীন্দ্রনাথের ভাষার মতো কাব্যিক নয়, তাহলে বঙ্কিমচন্দ্রের ভাষার সঙ্গে রবীন্দ্রনাথের ভাষার তুলনা করা হচ্ছে এই মতর দ্বারা। কুকুর হরিণের মতো দ্রুত ছুটতে পারে না, মত, তার মানে কুকুরকে তুলনা করা হচ্ছে হরিণের সাথে এই মত দিয়ে, যে এ দ্রুত ছুটতে পারে না বা ওদের কাব্যের ভাষাগুলো এক নয়, সেই হিসেবে দুজনের মধ্যে তুলনা, ঠিক? কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? কবি পাখির মতো মানুষের পাশে দাঁড়াতে বলেছেন বিশ্বজুড়ে স্বার্থান্বেষী মানুষের লোভ আর লোভের জাল বিছিয়ে রেখেছে
সেই জাল ছিঁড়ে মানুষকে মুক্তি দিতে চান কবি। পাখিরা ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলতে পারে সেই জাল, আবার পাখিরাই তাদের উষ্ণতার ওমে, সেটা উষ্ণতার হবে, উন্নতার নয়, উষ্ণতার ওমে ভরিয়ে দিতে পারে মানুষকে। তাই কবি পাখির মতো আর্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। আচ্ছা, তাহলে আমরা একটু আগে কিন্তু কবিতার ব্যাখ্যাতে আরেকটা জিনিস বলেছি, যে যেমন ভাবে পাখি তার বাচ্চাদেরকে আগলে রাখে, অর্থাৎ মানুষকে আশ্রয় দান করতে হবে, তাহলে সেটাও আমরা লিখতে পারি। হ্যাঁ, অবশ্যই জাল ছিঁড়ে মুক্তি দেওয়া, পাখির ঠোঁট দিয়ে সেই জাল ছিঁড়ে ফেলতে পারা, অবশ্যই এটা ঠিক হবে। তার সাথে তাদের উষ্ণতার, পাখি তাদের উষ্ণতার ওমে ভরিয়ে দিতে পারে মানুষকে। যে উষ্ণতার ওমে বলতে এখানটাই বলা হচ্ছে ওই যে ওটা, যে যেমন পাখি তা দেয় না, পাখি যেমন ডিমে তা দেয়, ঠিক সেই ব্যাপারটাকেই বলা হয়েছে। তা দেওয়া বা ওই বাচ্চাদেরকে আগলে রাখা, যাই বলো না কেন, দুটোই কিন্তু একটা মাতৃসুলভ আচরণ, আর দুটোই হচ্ছে যে তোমার ছত্রছায়ায় অন্যজনকে নিয়ে এসো, সেটাই বলা হচ্ছে, তাই তো? তাহলে নিজের ছত্রছায়ায় অন্যজনকে নিয়ে আসতে হবে। মানুষই ফাঁদ পাচ্ছে, কবি এ কথা বলেছেন কেন? মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন বলে তোমার মনে হয়? তাহলে প্রথমত আগেরটা দেখি, যে কেন মানুষ ফাঁদ পাচ্ছে। লোভ মানুষের একটি সহজাত প্রবৃত্তি, স্বার্থপরতা তার অন্যতম রিপু। তাই সেই লোভের বশবর্তী হয়ে মানুষকে ঠকিয়ে লোভী মানুষ লাভবান হতে চায়। পৃথিবী জুড়ে চলছে লোভী মানুষের এই ফাঁদ পেতে ঠকানোর ব্যবসা। তাই কবি বলেছেন মানুষই ফাঁদ পাচ্ছে। লোভী মানুষ লাভবান হতে চায়, চাই কেন হয়, চায়, তাই না? তাই সেই লোভের বশবর্তী হয়ে মানুষকে ঠকিয়ে লোভী মানুষ লাভবান হতে চায়। পৃথিবী জুড়ে চলছে লোভী মানুষের এই ফাঁদ পেতে ঠকানোর ব্যবসা। তাই কবি বলেছেন মানুষই ফাঁদ পাচ্ছে। যেটা অলরেডি আমি বলেছি, যে মানুষ লোক ঠকাচ্ছে, ঠগ, প্রতারক। আর এবার হস্যই শব্দটা যোগ করা হয়েছে কেন, হস্যই ধ্বনিটা, সরি, হস্যই ধ্বনি কেন যোগ করা হলো? পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল মনুষ্যত্ব সম্পন্ন, বিবেকবান, সরল, সাদাসিধে। অন্য দল লোভী, শোষণ আর শাসনের মধ্যে দিয়ে বিত্তবান, লাভবান হয়ে উঠতে চায়। এই দ্বিতীয় শ্রেণীর মানুষকে চিহ্নিত করতেই কবি মানুষ শব্দটির সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন, সরি। তাহলে কবি কি করেছেন, যে একটা শ্রেণীর মানুষ তো ভালো, তারা মানুষ, আর যারা অপর শ্রেণীর মানুষ লোভী, ঠগ, প্রতারক, তারাও তো মানুষ। ওই যে বললাম মানব সন্তান হিসেবেই তারা জন্মেছে, কিন্তু মানুষের মতো মানুষ তারা হতে পারেনি। তাই মানুষই লোক ঠকায়। ঠিক আছে? মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই পংক্তিটিকে 3বার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? হ্যাঁ, এই লাইনটা বারবার কেন এলো বলো তো দেখি। কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটির মূল ভাবনাটি হলো, নানা শোষণ, পীড়নে, কষ্টে, দুঃখে মানুষ ক্রমশই বিচ্ছিন্ন দ্বীপের মতো একা হয়ে যাচ্ছে। তার জীবন বন্দনার কথা শোনবার বা শোনাবার মতো কোনো লোক আজ নেই। এই নিঃসঙ্গ একাকী মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটাই আজ সব থেকে বড় প্রয়োজন। এই ভাবনাটি যেমন কবিতাটির মূল ভাবনা, তেমনি এই ভাবনাটি মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও পংক্তিটিরও মূল ভাবনা। সুতরাং এই পংক্তিটি যখন ধ্রুব পদের মতো প্রতিটি স্তবকের শেষে উচ্চারিত হয়, তখন কবি যেন পংক্তিটিকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে ভাবনাটিকে পাঠকের মনে সঞ্চালিত করেন। ধ্রুবপদ কি বাবা? যে পদ বারবার ব্যবহার হয়, বারবার ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় ধ্রুবপদ। বেশ, তাহলে এই যে ধ্রুবপদ বারবার ধরে ব্যবহার করা, মানে একটা লাইনকে আমি বারবার ধরে বলছি মানে কি, সেটা তোমাদের মাথায় ঢুকে দেওয়ার জন্য। যদি মা বলে, দেখ বাবু, বারবার করে বলে রাখছি তোকে, তুই যদি এবারের পরীক্ষায় 90% না এনেছিস, তাহলে তোর মামার বাড়ি যাওয়া কিন্তু চিরকালের মতো বন্ধ। এটা যদি মা প্রত্যেকদিন শোনাতে থাকে, তার মানে কি তোমার মাথায় ঢোকানো হচ্ছে যে 90%-এর বেশি তোমাকে নাম্বার আনতে হবে, তাই তো? সেটা যেমন ধ্রুবপদের মতো মায়েরা বারবার বলতে থাকেন, ঠিক সেই রকমই এখানেও ধ্রুবপদের মতো এই লাইনটাকে কবি বারবার ব্যবহার করেছেন, যাতে পাঠকের মাথার মধ্যে, মনের মধ্যে একদম সঞ্চারিত হয়ে যায় যে হ্যাঁ, আমাকে এই জিনিসটা বলা হচ্ছে। কবি এই আহ্বানটা আমাদেরকে করছেন যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও।
কি ঘটেছে লেখো। মানে এটার ক্ষেত্রে কি ঘটেছে, সন্ধ্যা থেকে সন্ধে, এটা কোয়েশ্চেনে ছিল, সন্ধ্যা থেকে সন্ধে কি ঘটেছে, স্বরসঙ্গতি ঘটেছে। সন্ধ্যা এটা যখন সন্ধেতে পরিণত হয়েছে, ধয় জফলা আকার ছিল ওটা এতে হয়েছে, এটা কি স্বরের সঙ্গতি একই রকমের ঘটেছে। আর বলছে ফাঁদ থেকে ফাঁদ শত নাসিক্যি ভবন, অর্থাৎ এখানে কোনো অনুনাসিক ধ্বনি বা ন ধ্বনি নেই, তা সত্ত্বেও এটা নিজে নিজে এটা চন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তাই তো? সেই জন্য এটাকে বলা হয় শত নাসিক্যি ভবন। তাহলে দুটো হয়ে গেল ব্যাকরণের ক্ষেত্রেও। এবার দেখি, বাহ, এবার আমাদের আছে নেক্সট টপিক, পল্লী সমাজ। পল্লী সমাজ শুনেই মনে হচ্ছে বেশ গ্রাম গ্রাম ভাব, খুব সুন্দর কিছু একটা গ্রামীণ প্রকৃতির বর্ণনা, কিন্তু হয়তো গল্পটায় আমরা পুরোপুরিভাবে এই গ্রামীণ প্রকৃতির বর্ণনা অতটা পাবো না, কিন্তু গ্রামের মানুষদের অসুবিধা দুঃখ কষ্টের কথা এখানে পাবো। আমরা যেমন দাঁড়াওটাতেও মানে সমগ্র ভারতবর্ষেরই মানুষের দুঃখ যন্ত্রণা, ওই যে আর্ত, একা ভাব, নিঃসঙ্গতা ইত্যাদির কথা আমরা পেয়েছি, ঠিক যেন সেই রকমই এই পল্লী সমাজেতেও আমরা কিন্তু কিছু মানুষের দুঃখ কষ্টের এবং কিছু ওই যে সেমভাবে এখানেও যেমন লোভী মানুষ কিছু ছিল দাঁড়াও কবিতাতে, ঠিক সেরকমই এখানেও কিছু লোভী মানুষদের কথা দেখব। এই যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, কবিতায় আমরা যেটা পড়েছি সেটার সঙ্গে খুব ভালোভাবে আমরা মিল পাবো এই গল্পেরও। কিরকম, আমরা যদি গল্পটা পড়ে থাকি তাহলে ইতিমধ্যেই জানি যে রমেশ বলে একটা ক্যারেক্টার আছে যে কিন্তু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, যারা সত্যিই মানে নিডি যাদেরকে বলি, যাদের সত্যিই প্রয়োজন আছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হয় আমাদেরকে, আর সেটা আমরা এই গল্পের মধ্যে পাবো। প্রথমে একটুখানি দেখে নিই লেখক পরিচিতি। আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 1776-তে জন্ম, 1938-এ মৃত্যু। রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, বর্ণময় জীবনের অধিকারী। তার লেখায় জীবনের সেই অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিয়ানায় ভাষারূপ পেয়েছে। তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য বড় দিদি, পল্লী সমাজ, দেবদাস, বিন্দুর ছেলে, রামের সুমতি, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, শ্রীকান্তটা পড়বে, দারুণ দারুণ, শেষ প্রশ্ন প্রভৃতি। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে রয়েছে লালু, মহেশ, অভাগীর স্বর্গ ইত্যাদি। পাঠক মহলে আজও যেগুলো সমাদৃত। পাঠক রচনাটি তার পল্লী সমাজ উপন্যাসের অংশ। পল্লী সমাজ বলে যে উপন্যাস আছে সেই উপন্যাসের অংশ বিশেষ। তার এই যে বিভিন্ন উপন্যাসের মধ্যে পল্লী সমাজও একটা বড় উপন্যাস, তার মধ্যে থেকে আমরা কিছুটা গল্প হিসেবে পাঠ করব। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। কতজন? দাগ দিয়ে দিয়ে পড়বে কিন্তু। 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়ল। ছোটবাবু, এ যাত্রায় রক্ষা করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষা করতে হবে। তাহলে 20 জন মতো শ্রমিক তারা এসে হঠাৎ করে কারো একজনের কাছে পড়লো, সে হচ্ছে ছোটবাবু। এই একটা ক্যারেক্টার পাচ্ছি ছোটবাবু, এখনো তার নাম জানি না, ছোটবাবু বলে কেউ আছে, তার কাছে এসে বলছে আমাদেরকে রক্ষা করুন, না যদি আপনি রক্ষা করেন তাহলে আমাদের ছেলেপিলে সব কিন্তু ভিক্ষা করতে বসবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? তাহলে ছোটবাবু ইজ ইকুয়াল টু রমেশ, ঠিক? রমেশই হচ্ছে ছোটবাবু। অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। মানে এই যে বৃষ্টিপাত, অবিরত বৃষ্টিপাতে কি হয়, আমাদের যে মাঠ ঘাট থাকে সেগুলো ডুবে যায়, ডুবে গিয়ে জল থই থই হয়ে যায়, আর জল থই থই হওয়া মানেই কি হবে, সেখানে মাছলি জল কি রানী হ্যাঁ, জীবন উসকে পানি হ্যাঁ। তো এই যে মাছলিগুলো চলে আসবে, মানে মাছেরা এসে সেখানে মানে বেশ নিজেদের ভালো রকম খেলাধুলা শুরু করে দেবে। তাহলে সেই রকম একটা জায়গায় জল হয়ে গেছে, এবার 100 বিঘে, মানে বুঝতে পারছো কতটা বেশি, 100 বিঘে, বাপ রে বাপ, এত বড় জায়গা, এত বড় জায়গা জমির মধ্যে যদি জল হয়ে যায়, সেই জল যদি বার করে না দেয় তাহলে তো ধান নষ্ট হবেই, এত বেশি বেশি জলেতে।
ধানের জন্য জল দরকার, তাই বলে এতটাও নয়। তাই জলটাকে বের করে দিতে বলছে, যে গায়ের একটা ঘরও তাহলে খেতে পাবে না। ধান যদি নষ্ট হয়ে যায়, 100 বিঘের ধান মানে তো মানে প্রচুর প্রচুর। বর্ধমানের দিকটা একটু খেয়াল করে দেখো, যাদের বর্ধমানে বাড়ি বা যারা বর্ধমানের দিকে গিয়েছো তারা একবার ভাবো তো, যখন আমরা ট্রেন লাইনে করে বর্ধমানে যাই, মানে প্রান্তর প্রান্তর সব বিস্তৃত শুধু ধান আর ধান। আর এই ধান যদি নষ্ট হয়ে যায়, 100 বিঘার ধান যদি নষ্ট হয়, তাহলে মানুষের খেতে পাবে? ধানের দাম তো আকাশ ছোঁয়া হয়ে যাবে, খেতেই তো পাবে না মানুষ। কথাটা রমেশ বুঝতে না পারায় গোপাল সরকার তাকে বুঝিয়ে দেয়। গোপাল সরকার, সে রমেশের সঙ্গেই সেখানে ছিল। গোপাল সরকার এবার তাকে বুঝিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। 100 বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি সেখানে আছে। জলের খুব সমস্যা। বাঁধের গায়ে একটা জলার মতো আছে, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু সেটাকে কড়া পাহারার মধ্যে রেখেছেন। রমেশ আর কিছু না শুনে সরাসরি বেনিবাবুর কাছে গিয়ে জলার বাঁধ কেটে দেওয়ার প্রস্তাব দিলেন। তাহলে ওই জলার একটা, যেখানে গিয়ে জমছে সেখানে একটা বাঁধ দেওয়া আছে, আর ওই বাঁধের কাছে এই যে কোনো একজনের কথা বলা হয়েছে যে বড়বাবু, এখানে কি হয়, 200 টাকার মাছ বিক্রি হয়। তাদের জমিদার যে বেনিবাবু আছে, সেই জমিদার বেনিবাবুর একটা কিন্তু আছে, জলার মতো একটা জায়গা আছে। সেই জায়গায় তারা ওই মাছ চাষ করে, আর বছরে প্রায় 200 টাকার মাছ বিক্রি হয়। এবার সেটাকে কড়া পাহারার মধ্যে রাখা হয়। যদি সেখানকার ওই বাঁধটাকে কেটে দেওয়া হয়, ধরো একটা জলা জায়গা, ঠিক আছে, এখানে ধরে নাও জল আছে, ভালো কথা। এবার এই জলের চারপাশে বেষ্টিত একটা বাঁধ আছে, এরকম কিছু একটা বাঁধ আছে। এবার এত তো জমি জমি সব জলে ডুবে গেছে, জমি জায়গা যা আছে, যদি এখান থেকে একটুখানি কেটে না দেওয়া হয়, তাহলে কিন্তু জমি জায়গার জলও ভেসে যাবে, মানে জমি জায়গা সব নষ্ট হয়ে যাবে। এবার কাটতে গেলে কি হবে, এই জায়গাটার বাঁধটাকে কাটতে হবে তোমাকে। এই জায়গার বাঁধটা কাটলে কি হবে, তখন এই যে বেনিবাবুর যে মাছ চাষ হয়, এখানটা ধরে নাও বেনিবাবুর মাছ চাষ হচ্ছে, বেনিবাবুদের মাছ চাষ। এবার এইখানেতে যদি মাছ চাষ হয়, আর এখানকারই যদি বাঁধটাকে আমাকে কেটে দিতে হয়, মানে চাষিদের কথা ভেবে, যে চাষিদের জমিগুলো সব জলে ডুবে যাচ্ছে, ওই বাঁধটাকে না কাটলে, না হলে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদেরকে এই বাঁধটা কাটতে হবে। এবার রমেশ সরাসরি বেনিবাবুর কাছে গিয়ে জলার বাঁধটা কাটার একটা প্রস্তাব দিল, যে জলার বাঁধটাকে কাটতে হবে আপনাদেরকে। বেনি হুঁকোটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়া আসিয়াছিল, ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? তাহলে এই যে বেনিবাবু, তাকে রমেশ কি বলে ডাকে? বেনিবাবুকে রমেশ বর্দা বলে ডাকে। না কাটলে সমস্ত গাঁয়ের ধান হেজে যাবে। হেজে যাওয়া মানে কি? হেজে যাওয়া মানে জলে পচে নষ্ট হয়ে যাওয়া, ঠিক? তাহলে বলছে যে যদি আপনারা এই বাঁধের এটা কেটে না দেন, তাহলে কিন্তু সমস্ত গায়ের যা জল যা কিছু আছে সেটা কিন্তু হেজে নষ্ট হয়ে যাবে। জল বার করে দেবার হুকুম দিন। বেনি কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা রেখেছো কি? এ টাকা দেবে কে? চাষারা না তুমি? এবার বেনি তো নিজের মানে ঘ্যাম নিয়ে আছেন। তিনি এবার কি বলছেন, যে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে। আগে আমরা পেয়েছি 200 টাকার, এখানে 200-300 টাকার বলেছে। যে ওই যদি বাঁধটা কেটে দিই, একটু আগেই আমি যেটা বললাম, যে এখানে যদি আমি বাঁধটা কেটে দিই, তাহলে যেমনভাবে চাষিদের জলের জমির জলগুলো বেরিয়ে আসবে, তেমনভাবে এর জলটাও তো বেরিয়ে যাবে এখান দিয়ে। এখান দিয়েও জল আসবে, বেরোবে, এদিক দিয়েও একটা তীর দিয়ে দিচ্ছি, এখান দিয়েও বেরোবে, ঠিক? তাহলে এদের যে এখানে মাছ আছে, সেই মাছগুলোও নষ্ট হয়ে যাবে, ঠিক তো? সেই জন্য বলা হচ্ছে যে তাহলে এই যে টাকাটা সব যে ভেসে যাবে, মাছ টাছ ভেসে যাবে, তাহলে সেই টাকাটার ভরণ পোষণটা কে দেবে? তুমি দেবে নাকি চাষিরা দেবে? চাষিরা তো এমনিই খেতে পায় না, ওরা কোথা থেকে দেবে? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা তো দিতে পারবেই না, আর আমিই বা কেন দেব সে তো বুঝতে পারি না। বলছে চাষারা তো গরিব, তারা তো দিতে পারবেই না, এটা তো কোনো মানে প্রশ্নই নেই যে চাষারা দেবে।
আর তার উপর তো আমিই বা কেন দিতে যাব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যা আমি দিতে যাব? ঠিক। এবার কি বলছে? বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব? সে তো আমি বুঝতে পারি নে। বেনিও সে নাছোড়বান্দা। সে এবার বলছে যে তাহলে আমি কেন আমার মাছের লোকসান করতে যাব? চাষাদের ধান যাচ্ছে, তাদের ধান পচে যাচ্ছে, তারা আমাকে কোনো কিছু দায় নেবে না আমার মাছ চলে যাওয়ার, তাহলে আমি কেন ওদের দায় নিতে যাবো ওদের ধান পচে যাওয়ার? এখানে লাভ লোকসানের খেলা চলছে। পেনি এবং হালদার এই সব বিষয় নিয়ে মশকরা শুরু করলে রমেশ শেষ চেষ্টা করে বলে, এরা সারা বছর মাছ খাবে কি? যেন ভারী হাসির কথা এরকম ভান করে বেনি বলল, সরি, এরা সারা বছর খাবে কি? তখন যখন বলেছে যে ওদের তো সব ধান পচে গেলে যাক, তাহলে তখন বলছে যে এরা সারা বছর খাবেটা কি? যেন ভারী হাসির কথা এরকম করে ভান করে বলল, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে, যার জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করতে ছুটে আসবে। তার মানে বুঝতে পারছো এটা কতটা লোভী সমাজ, এরা লোভী মানুষ কতটা, যে নিজেদের ফায়দাটা তো বুঝছেই যে আমাদের জমির এই সরি আমাদের পুকুরের বা ওই যে জলাশয়ের মাছটা তো থাকবেই, সেটার তো আমরা কোনো কম্প্রোমাইজ করবোই না। উল্টে আবার এটাও বলা হচ্ছে যে তার কাছ থেকে তাদের কাছেই জমি বন্ধক রেখে যখন টাকা ধার চাইতে আসবে তখন তো সেই জমি বন্ধক রাখা, টাকা ধার দেওয়া, তাতেও আমাদের লাভ। তাহলে আমরা কেনই বা ওই জলের বাঁধটা কাটতে যাব? ওরা খাবে কি না খাবে কি না খাবে নিজের আখের গোছানোর কথা উল্লেখ করে বেনি বলে, নইলে আর ব্যাটাদের ছোট লোক বলেছে কেন? মানে ওরা কি খাবে আর না খাবে সেসব কথা বাদ দাও, এবার বেনি নিজের আখের গোছানোর কথা বলে, নইলে আর ব্যাটাদের ছোট লোক বলেছে কেন। আচ্ছা, গল্পে কিন্তু তোমাদের একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। আমি এত বড় গল্পটাকে একটু সামারি করেছি। সামারি কেন করেছি? কারণ ধরো গল্পের মাঝখানে মাঝখানে কিছু কিছু কথোপকথন আছে যেগুলো খুব একটা প্রয়োজন নেই, যেগুলো মেন মেন বিষয়, যে গল্পের পার্ট বাই পার্ট সারাংশটা আমাদেরকে মনে রাখতে হবে। সেই জন্য কিন্তু আমি এখানে কিছু কিছু চেঞ্জেস করেছি। তো হুবহু যদি লাইন বাই লাইন পড়তে থাকো তাহলে কিন্তু মিলবে না জিনিসটা। ঠিক আছে, একটুখানি অল্প স্বল্প জায়গা কাট করে নিজের মতো করে লিখেছি। তো সেই হচ্ছে ব্যাপার, যে ওরা খাবে কি না খাবে সেই সব কথা ভাবতে চায় না বেনিবাবু। বেনিবাবু ভাবছেন যে শুধুমাত্র নিজের আখের গোছাও রমেশ, তুমি নিজের আখের গোছাও। আর ওরা তো ওইরকমই চাষাভুষো, ওদেরকে নইলে আর ছোট লোক বলেছে কেন? ওরা ওখানেই থাকার যোগ্য, এইরকম একটা ভাব দেখাচ্ছে। নিজের জমিদার কি না এরকম তার ভাব। ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়া বলিল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার অমতে কিছুই হবে না। আমি রমার কাছে চললুম, তার মানে আমরা আর একটা ক্যারেক্টার পেলাম, রমা। ঠিক আছে, সে রমার কাছে যাচ্ছে, এবার রমা কি করবে না করবে দেখা যাক। বেনির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ গিয়ে দেখোগে। তার আমার মতো তার আর আমার মত ভিন্ন নয়। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? মানে এবার তাহলে রমার সম্বন্ধে বেনি কি বলেছেন যদি বলা হয়, যে রমার সম্বন্ধে বেনি কি বলেছিলেন, যে সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কত বড় কথা একটা মেয়ের নিয়ে। ঠিক আছে, তাই দেখা যাক। এবার আমরা দেখি যে কি হলো, পরবর্তীকালে রমা রাজি হলো কি হলো না। খুড়োর মতামত কিংবা অন্য কথার অপেক্ষা না করেই রমেশ গেল জমিদারির অপর এক শরিক রমার কাছে। তাহলে রমাকে জমিদারির অপর এক শরিক, ওই যে তার যে জমিদারি, বেনিবাবুর যে জমিদারি, আমরা কি বলি যে একটা ধরো বিশাল অংশের জমি আছে বা যাই হোক অন্যান্য বিষয় সম্পত্তি ইত্যাদি আছে, সেই জমিদারির অনেক শরিক হয়। শরিক মানে যার যার অধিকার আছে। ঠিক, ওই সম্পত্তিতে যার যার অধিকার আছে, সম্পত্তিতে যার যার অধিকার আছে তাদেরকে। তাহলে রমাও আরেকজন শরিক, তার কাছে গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল।
ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। আহা, কি সুন্দর একটা বর্ণনা আছে যে রমা সেইমাত্র মানে আমরা যেমন তুলসীর মঞ্চে প্রদীপ দিই, সন্ধ্যা জ্বালি, ঠিক যেন সেরকমই সন্ধ্যা দেওয়ার সময় সে সন্ধ্যা দিয়ে তার মানে গলায় ওই কাপড়টা জড়িয়ে এমনভাবে মুখটা তুলেছে যেন মনে হচ্ছে এইমাত্র রমেশকেই সে প্রণাম করে আর কি মুখটা তুলেছে, এরকম ভাব। মাসখানেক পর দুজনের দেখা। রমেশ রমার থেকে জলাশয়ে জল বার করার অনুমতি চাইলে সে প্রথমে জল বার করা উচিত বলে গণ্য করলেও পরে মাছের এত টাকা লোকসানের কথা চিন্তা করে তীব্র অসম্মতি জানায়। এই জায়গাটা তোমাদের অনেকটা বড় একটা কথা আছে যে হ্যাঁ সে তো ঠিকই, তারপর আবার বলছে যে না এটা করা যাবে না, হ্যাঁ না তা না। তো সেই জায়গাটাকে আমি শর্টে নিয়ে এলাম উত্তর লেখার মতো করে, যে অনুমতি চাইলে প্রথমে বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরে আবার বলে যে না না, আমাদের এত যে মাছের ক্ষতি হয়ে যাবে তাহলে সেটার ক্ষতিপূরণটা কে দেবে। সেম কথা যেমন ভাবে বেনি বলেছিল যে ক্ষতিপূরণ কে দেবে, সেরকমই। রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এই কটা টাকা তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্নকষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। তাহলে রমাকে বলছি তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। এইরকম মানে ভাবে তুমি যে বলবে সেটা আমি বুঝতেও পারিনি। আমি ভেবেছি মানে রমেশ কিন্তু ভেবেছিল যে সহজেই রমা রাজি হয়ে, কিন্তু লোকের কথা না ভেবে সে যে নিজের কথাই ভাববে সেটা কিন্তু রমেশ ভাবেনি। রমা তেমনই মৃদুভাবে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি হই না হয় তাই ভালো, আপনার যদি এতই দয়া নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। সেম কথা দেখো, ঠিক বেনির মতোই কথাগুলো একটু ঘুরে বলে, মানে বলছে রমা যে আপনার যদি এতই দয়া আছে আপনি নিজেই ক্ষতিপূরণ করে দিন, আমরা কেন করতে যাব। তাহার মৃদুস্বরে বিদ্রুপের কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল, কহিল, রমা, মানুষ খাঁটি কিনা, এখানটা দাগ দেবে, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। সমস্তটাই দাগ দাও। তোমারও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি, চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। তাহলে রমেশ কিন্তু রমার ওপর রেগে যাচ্ছে। রমেশকে, রমেশ তো একটা সাধারণ মানুষ নয়, সেও তো একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সে চাইছে যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আর সেখানে এই যে জমিদারের শরিক, তাদের কাছে এসে সে ভিক্ষা চাইছে যে এরকম ভাবে যে আপনারা দয়া করে ওটা খুলে দিন, বাঁধের জলটা নামিয়ে দিন, তাহলে বাকিদের এত এত ধান, 100 বিঘা জমির ধান, তাহলে সেগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। সে তো কৃষকদের কথা ভেবে বলছে, কিন্তু বাকিরা কিন্তু রাজি হচ্ছে না, যাদের মাছের আর কি টাকাটার লোভ আছে তারা কিন্তু রাজি হচ্ছে। তাই না, বলছে যে তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট, অত্যন্ত নীচ, ছোট মনের মানুষ। রমেশ রাগের বশে রমাকে কিছু কথা শুনিয়ে ফিরে যাওয়ার পূর্বে জানিয়ে যায়, এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব, তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে। সে বলে গিয়েছে যে যতই হোক তোমরা চেষ্টা করো, আমি কিন্তু ঠিক এটার একটা বিহিত করব। রমা এমন কাজ করতে নিষেধ করে এবং রমেশ চলে যাওয়ার পর দাসীকে নিয়ে বেনির নিকট উপস্থিত হয়। রমা কিন্তু বলে যে না, এরকম কাজ কিন্তু করো না, তাকে নিষেধ করে। নিষেধ করার পর সে আবার দাসীকে নিয়ে যায় বেনির কাছে। বেনির যে বৈঠকখানা সেখানে গিয়ে উপস্থিত হয়। রমেশ বাঁধ কাটার জন্য গেলে বেনি ও রমা ঘোষালের প্রেরিত পাহারাদার বেনি ও রমা ঘোষালের প্রেরিত পাহারাদার লাঠিয়াল আকবর ও তার দুই ছেলে রমেশের লাঠির আঘাতে আহত হয়। বেনি ঘোষাল তাদের রমেশের নামে মিথ্যা নালিশ করতে বললে তারা তাতে অস্বীকৃত হয়। তারা জানায় তারা মুসলমানের ছেলে, সব সইতে পারে, বেইমানি সইতে পারে না। আসামি হয়ে তারা জেল খাটতেও রাজি, কিন্তু মিথ্যা নালিশ করতে পারবে না। এখানে একটা আমরা কি ক্যারেক্টার পেলাম, আকবর কোথায় গেল, আকবর। আকবর একটা কিন্তু সাচ্চা মানুষ, মানে মানুষের মতো মানুষ বা সত্যিকার মানুষ, মানুষ যেমন আমরা
যেমন আমরা দাঁড়াও কবিতায় পেলাম, যে সত্যিকার মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা যেমনভাবে বলা হয়েছে, ঠিক যেন সেই রকমই এখানেও পাওয়া যাচ্ছে আকবরকে। আকবরকে সে কিন্তু এদের লাঠিয়াল, মানে রমা, বেনি, এই যে ঘোষাল বাড়ির তাদের লাঠিয়াল। সে মানে লাঠি দিয়ে চাইলে সমস্ত মানুষকে নিঃশেষ করে দিতে পারে, শয়তানদের একদম গদ্দার নিতে পারে, এইরকম একজন মানে শক্তিধর একজন পালোয়ান টাইপের লোক। সে তার দুই ছেলেকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলো, কিন্তু উপস্থিত হয়ে কি দেখলো যে না, ছোটবাবু যে কাজটা করছে সেটা সবার মঙ্গলের জন্য করছে। কারণ সে মার খেয়েছে। ওই যে বৃদ্ধ আকবর, আকবর কিন্তু বৃদ্ধ, বৃদ্ধ ঠিক আছে, বৃদ্ধ আকবর সে কিন্তু রক্তাক্ত অবস্থায় বেনির বৈঠকখানায় এসছে। সে অত্যন্ত রক্তাক্ত হয়ে গেছে, সে আঘাত পেয়েছে। তার সত্ত্বেও তার মনে হয়েছে যে হ্যাঁ, ছোটবাবু আমাকে কি বলছে, যে আকবর তুমিও একটা গ্রামের মানুষ, ভাবো তো তোমার যেখানে গ্রাম, তোমারও সেখানে অনেক জমি জায়গা আছে, তুমি এই মানুষগুলোর হয়ে ভাবো, এই যে চাষিরা যাদের জমি জায়গা এখানে জলে ডুবে গেছে, এত পরিশ্রমের ফসল যাদের নষ্ট হয়ে যাচ্ছে, যদি এটা তোমার হতো, তুমি কি চাইতে না যে আমাদের এই মানে ফসল ভরা ক্ষেতগুলো উদ্ধার পাক? সেই কথা শুনে কিন্তু আকবরের মন বিগলিত হয়েছে। তো তার এই মন বিগলিত হওয়ার কারণ হচ্ছে যে সে সত্যিকারের মানুষ, তার একটা হৃদয়ের মধ্যে একটা নরম কোণ আছে, সে বুঝতে পারে যে কৃষকদের জন্য ভাবতে হবে। সেই জন্য সে এদেরকে জানাচ্ছে কি, যে যদি আমাকে জেল খাটতে হয় আমি জেলও খাটবো, কিন্তু মিথ্যা কথা বলে আমি রমেশ বাবুকে অর্থাৎ ছোট বাবুকে কিন্তু আমি ওই মিথ্যা নালিশের মধ্যে নিয়ে আসতে পারবো না, বা তাকে আমি জেলে দিতে পারবো না। রমা মৃদু কণ্ঠে, রমা কিন্তু প্রথম থেকেই একবারও চিৎকার করে কথা বলেনি, খুব মৃদু কণ্ঠে সমস্ত কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু এক একটা কিন্তু বম। জাস্ট রমা খালি বললো যে পারবে না আকবর, খুব মৃদু কণ্ঠে বলেছে, যে একবারও খালি বলেছে পারবে না আকবর। আকবর সব এগে মাথা নাড়িয়ে বলল, না দিদি ঠাকরান, আর সব পারি, সদরে গিয়ে গায়ে চোট দেখাতে পারি না, মোরা নালিশ করতে পারবো না, বলিয়া তারা উঠিবার উপক্রম করলো। মানে সদরে গিয়ে, মানে এখানে বলতে চাইছে ওই জেলে, এই মানে ইয়েতে পুলিশ স্টেশন যেমন হয় না, এগুলো পুলিশ স্টেশনে, পুলিশ স্টেশনে গিয়ে সেখানে বলছে যে তুমি তোমার গায়ে চোটগুলো দেখাও। বেনিও বলছে, রমাও বলতে চাইছে যে তুমি চলো, তোমাকে সদরে নিয়ে যাব, মানে থানায় নিয়ে যাব, থানায় গিয়ে তুমি তোমার গায়ের চোটগুলো দেখাবে, চোটগুলো দেখিয়ে বলবে যে এটা রমেশ করেছে। তখন ও বলছে, না দিদি ঠাকরান, আমি এটা পারবো না, আমাকে আর যাই বলো সব করব, কিন্তু আমি ওই সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারবো না, নালিশ করতে পারবো না, মানে মোরা নালিশ করতে পারবো না বলতে সে এবং তার ছেলেরা, আকবর ও তার ছেলেরা। এদের কথা বলা হয়েছে, এরা নালিশ করতে পারবে না বলে তারা ওঠার উপক্রম করছে। বেনি ক্রুদ্ধ নিরাশয় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল, এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্ৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় লইয়া গেল, রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল। আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ে কেন যে কেবলই মনে হইতে লাগিল তাহার বুকের ওপর হইতে একটা অতি গুরু পাষাণ নামিয়া গেল। ইহার কোনো হেতুই সে খুঁজে পাইল না। মানে এখানটা খালি ভেবে দেখো যে কি হচ্ছে জিনিসটা। এটা কোটেশন, বই থেকেই নেওয়া। তো পুরোপুরি জিনিসটা কি বলা হচ্ছে, যে যখন এই রকম অবস্থা আমরা আকবরের দেখছি, বা আকবরের ছেলেরা যখন কোনো কথা মানছে না, বেনি বাবু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন, তাকে অকথ্য উল্টোপাল্টা কথা শোনাচ্ছেন, এইরকম কথা শুনে যখন আকবর ফাইনালি তার বৈঠকখানা থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, তখন একদিকে কিন্তু রমার মনে হচ্ছে যে এটা আমার চরম হার, যে আমি হেরে গেছি রমেশের কাছে, এই তুচ্ছ চাষাদের কাছে হয়তো হেরে গেছি, কিন্তু তারপরেও আবার যেন মনে হচ্ছে যে বুকের ওপর থেকে একটা অতি গুরুভার, অতি গুরুভার মানে অত্যন্ত ভারী কিছু, অত্যন্ত ভারী
ভারী কোনো পাথর, এই যে পাষাণ বলেছে, পাথর যেন নেমে গেল। আমাদের বুকের মধ্যে থেকে একটা পাথর নেমে গেল মানে কি, যে কোনো একটা ভাবনা আমাদেরকে গ্রাস করে করে খাচ্ছিল, সেটা যেন আমরা শান্তি পেলাম, সেটা যেন নিঃশেষ হলো। ঠিক। এবার বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। এখানে রমার ওই কথাটাই বলা হয়েছে। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহাই চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, মানে তারকেশ্বর জানো নিশ্চয়ই একটা শৈব তীর্থ, যেখানে আমার বাড়ি। শৈব তীর্থ, কারা কারা গেছো তারকেশ্বরে? কেউ আছো নাকি তারকেশ্বরের এলাকা থেকে যারা ভিডিও দেখছো? যাই হোক, তারকেশ্বর একটা শিবের তীর্থ, শৈব তীর্থ তারকেশ্বর, জানো নিশ্চয়ই। তো সেখানে সম্মুখে বসে কিছু একটা খেয়েছিল, নিরন্তর সেটাই তার চোখের ওপর দিয়ে ভেসে বেড়াতে লাগলো, যে তার একটা পুরনো কোনো স্মৃতি, সে তারকেশ্বরের সম্মুখে বসে কিছু একটা খেয়েছিল, সেরকম, মানে এটা মহাদেবের সামনে বসে আর কি, তারকেশ্বরের সম্মুখে বলতে সে মহাদেবের সামনে বসে কিছু একটা খেয়েছিল, সেটাই যেন তার কাছে বারবার ঘুরে ফিরে আসতে লাগলো। এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া, সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া, এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। আসলে আসলে যেটা বলার সেটা হচ্ছে যে রমা কিন্তু রমেশকে পছন্দ করত, এবং রমেশের মধ্যে তার যে ভালো গুণগুলো সেগুলোকেও সে অনেকটাই শ্রদ্ধা করত, কিন্তু সেটা মনে মনে, সেটা আমাদের হয় না যে অবচেতন মন একটা থাকে, যে আমরা চেতনায়, চেতনা যখন আছে আমরা এক কথা বলছি, আমরা এটা বলতে বাধ্য হচ্ছি সমাজ পরিস্থিতির কারণে, কিন্তু মন বলছে অন্য কথা, মনের মধ্যে অন্য কিছু চলছে। ঠিক সেই রকমই রমা আসলে রমেশের ভালোই চাইতো, সেই জন্য এই যে সুকুমার দেহের মধ্যে এই সুন্দর তেজ ইত্যাদি, এই সমস্ত ব্যাপারগুলো তার মনের মধ্যে কিন্তু ঘটছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। সে বেণী মাধবের কাছে কিংবা তার মাসি আছে, মাসির কাছে বা আদার্স অন্যান্য যারা গুরুজন আছে তাদের সামনে সেটা সে প্রকাশ করতে অসমর্থ, সে পারবে না সেটা প্রকাশ করতে। সেই জন্য কিন্তু তার মনের মধ্যে ওই ব্যথাটাই যেন, ওই গুরু ভারটাই যেন নেমে গেল, যে হ্যাঁ ঠিক আছে, তাহলে রমেশের বিরুদ্ধে কোনো নালিশ হলো না, সেই জন্য সে হালকা হলো। বুঝতে পারছো ব্যাপারটা, যে রমেশের বিরুদ্ধে কোনো নালিশ হলো না বলে সে হালকা হলো, যে ঠিক আছে আকবররা চলে গেছে, তার বিরুদ্ধে কোনো নালিশ হলো না। আর এদিকে তার কথাই সে কিন্তু মনে করছে, আর তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। যে হয়তো এরকম হয় যে মানে অন্য মানুষের প্রতি আমাদের যতটা স্নেহ ভালোবাসা থাকে আমরা হয়তো সবার কাছে প্রকাশ করতে পারি না, ঠিক সেই রকমই ব্যাপার এক্ষেত্রে ঘটেছে। বেশ, এবার আসছি আমাদের প্রশ্নোত্তরে। প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাও। গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসেবপত্র দেখছিল, জমিদারির হিসেবপত্রগুলো দেখছিল রমেশ। নেক্সট, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? 100 বিঘার মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল। ওই যে প্রথমেই বলা হয়েছে 100 বিঘার মাঠ, এটাই ছিল গ্রামের একমাত্র ভরসা, আর সেই মাঠেতেই জল হয়ে গেছিল, সেই মাঠটাই জলের মধ্যে মানে ডুবে গেছিল, ধান হেজে যাচ্ছিল, এখানে ধান হয়েছিল। এটা লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি। বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? 100 বিঘের মাঠে ধান জলে নষ্ট হয়ে যাচ্ছে বলে বেনির কাছে চাষিরা মাঠ সংলগ্ন জল আর মাছ বাঁচাতে বেনি যে বাঁধ দিয়ে রেখেছেন সেই বাঁধ কেটে দেবার জন্য অনুরোধ করেছেন। বেনি এবং হালদার মশাই সেই কথাই আলোচনা করছিল। ঠিক। বেনি জল বার করতে চায়নি কেন? বাঁধ সংলগ্ন জলাজমিতে বেনি মাছ চাষ করেছিল, বাঁধ কেটে দিলে মাঠের জমা জলে তার সেই মাছ ভেসে যেত, এতে তার 200-300 টাকার ক্ষতি হয়ে যেত, এই জন্য বেনি জল বার করতে চায়নি। এটা তো পড়লামই এমনিতে, তার জলটা বের করে দিলে তো তার মাছ সব চলেই যাবে না, সেই জন্য। রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? চাষিদের মদতের জন্য রমেশ রমাকে দক্ষিণ দিকের বাঁধ কেটে দেবার জন্য অনুরোধ করেছিল। তাহলে কোন দিকের সেটাও একটাখানি ইম্পর্টেন্ট, দক্ষিণ দিকের বাঁধ। কিন্তু রমা সেই প্রস্তাবে দুটি কারণে রাজি হয়নি। কারণ দুটি আছে। প্রথমত,
তার বরদা অর্থাৎ বেনি ঘোষালের এতে সমর্থন ছিল না। দ্বিতীয়ত, এতে 200-300 টাকা দামের মাছ ভেসে যাবে, ফলে তার লোকসান হয়ে যেত। তাই রমা রমেশের প্রস্তাবে রাজি হয়নি। নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? বক্তাকে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? এমনিতেই আমরা গোটা গল্পের মধ্যে বেনির চরিত্রের পরিচয় পেয়েই গেছি। আর বেনি যে কথাটা বলেছিল যে তাদেরকে আর ছোট লোক বলেছে কেন, ওই যে চাষিদেরকে, সে কথাও আমরা জেনেছি যে রমেশকে বলেছিল আর বেনি বলেছিল। ঠিক আছে, আমরা উত্তর দেখি। ওকে, প্রথমটা হয়তো একটু গন্ডগোল হয়েছে। উক্তিটির বক্তা জমিদার বেনি ঘোষাল। উক্তিটির বক্তা জমিদার বেনি ঘোষাল। এই উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রে দুটি দিক ধরা পড়েছে। চরিত্রের দুটো দিক ধরা পড়েছে। কি কি? প্রথমত, সে খুব অহংকারী। এই অহংকার তার অর্থের অহংকার, তার টাকা আছে, সে অহংকারী। আর দ্বিতীয়ত, সে শ্রেণী চেতনায় বিশ্বাসী, অর্থাৎ নিজেকে সে সমাজের উচ্চ শ্রেণী বলে মনে করে বলেই অন্য একটি শ্রেণীকে ছোট লোক বলতে পারে। শুধু তাই নয়, এই কথাটির মধ্যে দিয়ে সে বিত্তহীন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যও যে করে তারও প্রকাশ পেয়েছে। তাহলে প্রথমত সে তো অহংকারী, তার টাকার অহংকার, খুব গর্ব তার। আর দ্বিতীয়ত হচ্ছে যে সে কি বলতে চাইছে, যে সে শ্রেণী চেতনায় বিশ্বাসী, অর্থাৎ উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, এই যে শ্রেণী চেতনা, সেই শ্রেণী চেতনায় সে বিশ্বাসী। সেই জন্য তাকে বলা হচ্ছে যে, সেই জন্য সে নিজেকে কি মনে করছে যে আমি উচ্চ শ্রেণীর লোক, আর ওই যে চাষাভুষো যারা, তাদের কোনো বৃত্তি নেই, তাদের কোনো পেশা নেই, তারা হচ্ছে ছোট লোক, এরকম কথা সে বলতে পেরেছে। উপন্যাসের নামে পাঠ্যাংশটির নামকরণও পল্লী সমাজে করা হয়েছে। নামকরণটি সুপ্রযুক্ত হয়েছে কিনা সেই সম্পর্কে মতামত জানাও। পাঠ্যাংশের অন্তর্ভুক্ত কাহিনীটিতে পল্লী সমাজের সারল্য, কদর্যতা, দলাদলি, রেষারেষি এসবের কিছুই নেই। অর্থাৎ দৈনন্দিন পল্লী জীবন এখানে অনুপস্থিত। তবে পল্লীর জীবনযাত্রার মূল যে দ্বন্দ্বটি এখানে লেখক উপস্থাপন করেছেন তা হলো জমিদার বনাম প্রজার শ্রেণীগত দ্বন্দ্ব। তাহলে এই যে জমিদার আর প্রজাদের যে শ্রেণীগত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা তিনি তুলে ধরেছেন। আর যেটা আমরা কিন্তু এই গ্রামের দিকেই বেশি কিন্তু দেখতে পেয়েছি, তাই না? পল্লী জীবন ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। জমিদারদের প্রজা পীড়নের মাধ্যমেই অসহায় প্রজাদের সেই চিত্র এখানে রয়েছে। আবার জমিদার মাত্রেই সে খারাপ তাও নয়, কিছু কিছু ভালো জমিদারকে শরৎচন্দ্র দেখেছিলেন। রমেশ সেই ভালো জমিদারেরই একজন, যে প্রজাদের কথা ভাবে। পল্লী সমাজের মূল ভারকেন্দ্রটি দাঁড়িয়ে আছে জমিদার প্রজার এই অভ্যন্তরীণ দ্বন্দ্বটির ওপর। মানে জমিদার আর প্রজার মধ্যে যে দ্বন্দ্ব, জমিদার আর প্রজা এদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাই কিন্তু গোটাটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু সব জমিদার কি সমান হয়? হয় না। সেজন্য বলা হচ্ছে যে ভারকেন্দ্রটির চিত্র লেখক ভালোভাবেই অঙ্কন করেছেন। অন্যদিকে পল্লী সমাজের প্রচ্ছন্ন চাপেই রমাকে রমেশের বিরুদ্ধাচারণ করতে হয়, সে কথাও এই সংক্ষিপ্ত পরিসরে লেখক আমাদের জানিয়েছেন। কাজেই নামকরণটি বিষয় অনুসারে যথার্থ হয়েছে বলেই মনে হয়। তাহলে কি হলো? আমরা এখানে হয়তো দেখতে পেলাম না যে পল্লী সমাজে কি কি হয়। হ্যাঁ, হয়তো কোথায় গরুর গাড়ি চলছে, কোথায় মানুষ নিজেদের মতো জীবনযাপন করছে, কোথাও কিছু খারাপ হচ্ছে, কোথাও কিছু ভালো হচ্ছে, সেই সমস্ত জিনিস আমরা দেখতে পেলাম না। কিন্তু পল্লী সমাজের মধ্যে এই যে উচ্চ নীচ ভেদাভেদটা যে বেশি আমরা করে থাকি, উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, সেটা আমরা এই বেনি মাধবের কথাতে আমরা দেখতে পেলাম, বেনি ঘোষালের কথাতে। বেনি ঘোষালের কথায় তারা নীচ জাতি, অর্থাৎ এই কৃষকদেরকে নীচ বলা হয়েছে, তারা হীন, তাদেরকে হীন করা হয়েছে। আবার এখানে এই যে প্রজা পীড়ন, মানে জমিদার যে প্রজাদের উপর পীড়ন করে, সে কথাও আমরা দেখতে পাচ্ছি, প্রজা পীড়নের প্রসঙ্গ দেখতে পাচ্ছি। আবার ছোট বাবু অর্থাৎ রমেশের মতো মানুষ যে তারা এরকম ছোটখাটো মানুষদের অনেক সহযোগিতাও করে, তাদের উপর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সে কথাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে জমিদারি প্রথা এবং এই প্রজাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা খুব ভালোভাবে এখানে উপস্থাপিত হয়েছে। এবং পল্লী সমাজের প্রচ্ছন্ন চাপেই, মানে পল্লীর জীবনের যে চাপ, সেই জন্যই যে রমাকে রমেশের বিরুদ্ধাচারণ করতে হয়েছে। এই যে কথাটা আমি একটু আগেই বলে দিলাম যে রমা কিন্তু আসলে রমেশের ভালোই চায়, কিন্তু কিছু করার নেই, সামাজিক পরিবেশের চাপেতে তাকে রমেশের বিরুদ্ধাচারণ করতে হচ্ছে।
আর সেই জন্যই বলেছেন যে এই সংক্ষিপ্ত পরিসরে লেখক সেটা আমাদেরকে ছোট্ট করে হলেও বুঝিয়ে দিয়েছেন, তাই না? সেই জন্যই বলা হচ্ছে যে নামকরণটি যথার্থ হয়েছে। তাহলে আজকের কবিতায় আমরা যেটা পেয়েছিলাম দাঁড়াও এতে, এখানে কবি দেখিয়েছেন যে মানুষ হয়ে, তথাকথিত একদম মানুষ হয়ে মানুষের মানে প্রয়োজনের সময় আর কি, যখন যার প্রয়োজন সেই সময় পাশে দাঁড়াও। যখন মানুষ একলা, যখন মানুষের দরকার, তখন এটা দাঁড়াও কবিতায় আমরা পেলাম, ঠিক? আর এদিকে পল্লী সমাজে কি পেলাম? পল্লী সমাজেও পেলাম ঠিক সেই রকমই রমেশ চরিত্র যে মানুষের মানে সাধারণ মানুষের, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়, কিন্তু লোভী সমাজ, কিন্তু লোভী লোভী সমাজ বলবো না, লোভী মানুষরা তাতে বিভিন্নভাবে বাধা দেয়। তাই তো? তাহলে দেখো আজকে যে গল্প আর কবিতাটা আমরা পড়েছি কি সুন্দর মিলে যাচ্ছে, কি সুন্দরভাবে। এখানে বলা হয়েছিল যে মানুষই মানুষের জন্য ফাঁদ পাতছে, সেই ফাঁদটা কাটার জন্য পাখির মতো হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষ ফাঁদ পেতেছে, পাখির মতো সে দাঁতে করে, এই দাঁতে করে বলছি, ঠোঁটে করে ওই জালটাকে কাটো, জালটা কেটে তাদেরকে নিজের ছত্রছায়ায় আগলে নাও। আর এখানেও ওই রমেশ কি বলছে, যেমন বেনি যে বাঁধটা বেঁধেছিল যেন একটা জাল বিস্তার করে দিয়েছিল, আর রমেশ সেই বাঁধটুকু কেটে যেন ওই পাখির মতোই ওই জালটাকে কেটে অন্যান্য সমস্ত কৃষক সমাজকে নিজের ছত্রছায়ায় নিয়ে এলো, তার পাশে গিয়ে দাঁড়ালো। দেখো তো একটা কবিতা আর একটা গল্পের টপিক কি সুন্দরভাবে মিলে যাচ্ছে, দারুণ না? অসাধারণ দুটো গল্প কবিতা একদম পরপর তোমাদেরকে বুঝালাম, পড়ালাম। আশা করছি আজকের ক্লাসটা বেশ ভালো লাগলো। তাহলে তোমরা কি কি হোমওয়ার্ক করবে? প্রথমত তো গল্প কবিতা পড়বে, গল্প ও কবিতা পাঠ করবে, পাঠ এবং মূল বিষয়টা জানবে, মূল ভাবনা বা সারাংশ, যেটা মূল ভাব বা সারাংশ পড়বে। আর তার সাথে সাথে কি করবে? পাঠ্য বইয়ের প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। ঠিক, তাহলেই এনাফ। পাঠ্য বইটাকে যদি ভালো করে পড়ে নিতে পারো আর যদি একটু বুঝে নাও, যেমন আমরা রমেশের গল্পটা একদম লাইন বাই লাইন একদম খুঁটিয়ে খাটিয়ে পড়লাম না, কিন্তু মূল বিষয়টা তো বুঝে গেলাম। এবার ম্যাম আমাকে যেখান থেকেই প্রশ্ন দিন না কেন আমি কিন্তু উত্তর লিখে আসতে পারবো। এমন না যে আমাকে ফাঁকা রেখে চলে আসতে হবে, তাহলে আমার দরকার নেই ফাঁকা রাখার। আমি আমার মাথার মধ্যে বিষয়টাকে ঢোকাবো, ঢুকিয়ে নিজের যেভাবে মনে থাকবে সেভাবে আমি মনে রাখবো, কিন্তু আমাকে সমস্ত উত্তর অ্যাটেন্ড করতে হবে, সেই রকম ভাবে মনে রাখার চেষ্টা করব। আর যেমন ভাবে গল্প আর কবিতাটাকে মিলিয়ে মিশিয়ে এক করে আমি পড়ালাম তোমাদেরকে, যে দুটোর মধ্যেই সেম থট কিভাবে কাজ করছে দেখো তো, ঠিক সেই রকম ভাবে কিন্তু তোমরা
খুব সুন্দরভাবে নিজেরাই পারবে একটা কবিতা, একটা গল্প কিংবা অন্য গল্পের সাথে অন্য গল্পের এরকম তুলনামূলক আলোচনার মাধ্যমে উত্তরটাকে সুন্দর করে লিখে আসার। তো পারবে তো? কথা দাও পারবে? একদম, আমি জানি তোমরা পারবে। তো আর কোনো চিন্তা নেই। আজকের ক্লাসটা যেমন সুন্দর, হ্যাঁ হয়তো গল্পটা একটু লেন্দি, কিন্তু কবিতা আর গল্পের মধ্যে যে মিল অমিলগুলো বললাম সেগুলো নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর পরের দিনেও কিন্তু আমরা এইভাবেই কোনো না কোনো টপিক নিয়ে আবারও আলোচনা করব। হ্যাঁ, তোমাদের সামনেই কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সাম আছে, তাই না? তো সেই কথা মাথায় রেখেই আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি তোমাদেরকে সিলেবাসটা একটুখানি পড়িয়ে দেওয়া যায়। তাহলে কেমন হয়? তোমরা তো নিজেরা পড়ছোই, তার সাথে সাথে আমাদের সাথেও একবার করে পড়ো, তাহলে রিভিশন হয়ে যাবে। আর যেটুকু বোঝার ঘাটতি আছে, মানে মাথার মধ্যে এখনো যদি কিছু বোঝার ঘাটতি থেকে থাকে, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি ক্লাস ভালো লাগলো। এরকম ভাবেই আমাদের সাথে জুড়ে থাকো। আজকের জন্য টাটা, আবার পরের ক্লাসে দেখা হবে।